কুকুরের ধাওয়া খেয়ে নিজেকে বাঁচাতে হুঁশ জ্ঞান হারিয়ে পানপণের দৌড় শুরু করেছিল সারহা। নিজেকে বাঁচিয়ে নিলেও অন্য একজনকে ধাক্কা দিয়ে সোজা ময়লার ড্রেনে ফেলে দিয়েছে। স্থির হয়ে দাঁড়িয়ে তার কিছুটা সময় লাগলো এটা বুঝতে যে তার ধাক্কায় একজন ছেলে ড্রেনে পড়ে গেছে। আর সেই একজন ছেলে তার ভার্সিটির সিনিয়র। ছেলেটার বন্ধুরা হা করে একবার ড্রেনের দিকে তাকাচ্ছে, আরেকবার সারহার দিকে তাকাচ্ছে। সারাকে আতঙ্কিত দেখাচ্ছে। ভয়ের কারণে চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে আর থরথর করে কাঁপছে। আশপাশ থেকে অনেকেই এগিয়ে এলো। ড্রেনের ভেতর থেকে বেরিয়ে এলো একটা হাত, তারপর জেগে উঠলো মাথা। কাদা ময়লার মাখামাখি ছেলেটার পুরো শরীর। একজন তাকে টেনে তুললো ড্রেন থেকে। তাকে এমন অবস্থায় দেখে হাই হাই করে উঠলো বাকি বন্ধুরা। সারা ভয়াত্ম দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কুকুর চলে গেছে। মূলত এখানে মানুষ দেখে সে এদিকে দৌড়ে এসেছিল বাঁচার জন্য। কুকুর সে ভীষণ ভয় পায়, আর সেই কুকুর তাকে ধাওয়া করেছিল। সারা টু শব্দ না করে দ্রুত পায়ে সরে গেল এখান থেকে। ভয়ের চোটে সে সরিও বলল না। সারা ভার্সিটিতে এলে পুরো এক সপ্তাহ পর। এই এক সপ্তাহে সে এক মিনিটের জন্য বাড়ির বাইরে বের হয়নি। ভয়ের চোটে তার জ্বর চলে এসেছিল সেদিন রাতেই। দুদিন জ্বরে ভুগে সুস্থ হয়েছে সে। গেটের ভেতর প্রবেশ করে চোরা চোখে চারদিকে নজর বোলালো। এখন তার ভয় লাগছে এটা ভেবে যে সিনিয়ররা তাকে শাস্তি দিবে। এই সিনিয়রই তাকে ভার্সিটির প্রথম দিকে ডেকে নিয়ে র‍্যাগ দিয়েছিল। আজকে তাকে ধরতে পারলে না জানি কি করবে। ভয়ে সারহার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সবগুলো ক্লাস ভালোভাবে শেষ করেছে সারহা। যা নিয়ে সে ভয় পাচ্ছিল তেমন কিছুই হয়নি। ভার্সিটি থেকে বেরিয়ে দুটো রিক্সা ডেকে বাড়ির পথে রওনা হলো। বাড়ির সামনে এসে রিক্সা ভাড়া পরিশোধ করে গেটে নক করতে দারোয়ান দ্রুত খুলে দিল গেট। দীর্ঘশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করে এগোলো দরজার দিকে। কলিং বেল চাপার কিছুক্ষণ পর কাজের মেয়েটা এসে দরজা খুলে দিল। সিঁড়ির দিকে এগোতেই সারহার ছোট ভাই ফাহিম দৌড়ে এলো তার কাছে। আপু আপু বলে ডাকতেই সারহা কোলে তুলে নিল ছোট ভাইকে। আদর করতে করতে বলল, কি হয়েছে? পড়া শেষ? হুম, আমারও পড়া শেষ। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সারার দেখা হলো বড় ভাই ফারিসের সঙ্গে। তাকে দেখে মাথা নিচু করে একপাশে দাঁড়ালো সারহা। ফারিস গম্ভীর মুখে সারার দিকে একবার তাকিয়ে ধীর পায়ে নিচে চলে গেল। পেছন থেকে ফারিসের দিকে তাকিয়ে পুনরায় উপরে উঠতে শুরু করলো সারহা। বড় ভাইকে দেখলে কেন যেন তার ভয় ভয় লাগে। সিনিয়রকে ধাক্কা দিয়ে ডেনে ফেলার 15তম দিন আজ। রিক্সা থেকে নেমে গেটের দিকে পা বাড়াতেই সারহার কানে ভেসে এলো একটা ডাক, এই মেয়ে এদিকে এসো। সারহা এদিক সেদিক তাকালো। দেখলো একজন ছেলে তার দিকে এগিয়ে আসছে। তাকেই ডাকছে নাকি অন্য কাউকে। সারহা মুখ ফিরিয়ে পুনরায় গেটের দিকে পা বাড়াতেই ছেলেটা আবার ডেকে উঠলো, এই মেয়ে ডাকছি না, এদিকে এসো। সারা পুনরায় ছেলেটার দিকে তাকিয়ে নিজেকে দেখিয়ে বলল, আমি? হ্যাঁ তুমি। সারা বুকের ভেতর ধুকপুক করতে শুরু করলো। তাকে ডাকছে কেন? এই ছেলেটাই বাকে। ছেলেটার কাছে এগিয়ে এসে বলল, চলো আমার সঙ্গে। সারা মিনমিন করে বলল, কোথায় যাব ভাইয়া? গেলেই জানতে পারবে, এখন চলো। সারা যেতে চাইলো না। ছেলেটা তাও তাকে ছাড়লো না। ছেলেটার পাশে আরো দুজন ছেলে এসে যোগ দিয়েছে। বাধ্য হয়ে তিনজনের সঙ্গে পা বাড়ালো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে। তিনজনের সঙ্গে আসতে আসতে সারার নজরে এলো সিনিয়রদের। তিনজন তাকে নিয়ে সিনিয়রদের দিকে এগোচ্ছে। সারার ভয় বেড়ে গেল। ইয়া নাফসি করতে করতে এসে দাঁড়ালো সিনিয়রদের সামনে। সারা তিরতির করে ঘামছে। থরথর করে কাঁপতে শুরু করেছে হাত পা। সিনিয়রদের মধ্যে থেকে একজন বলল, আবরার সেদিন এই নিয়ে তোকে ডেনে ফেলে দিয়েছিল। আবরার গম্ভীর অথচ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে সারহার মুখের দিকে। সারহা আবরারের মুখের দিকে তাকালো। আবরারের চোখ মুখ শুকিয়ে গেছে আগের চেয়ে। সারহার র্যাগিং এর শিকার হওয়ার পরও বেশ কয়েকবার দেখেছে আবরারকে। সেদিন কাদা ময়লা লেগে থাকায় চিনে উঠতে পারেনি। কম্পিত স্বরে বলল, সরি ভাইয়া। পাশ থেকে একজন বলল, সরি দিয়ে কি হবে? তোমার জন্য আমাদের বড় ভাইকে কত কষ্ট পেতে হয়েছে জানো? সারা তাকালো ছেলেটার দিকে। সারহার চোখে পানি টলমল করছে। সে কি ইচ্ছে করে ফেলেছিল নাকি? আবরারের বন্ধু জুনায়েদ বলল, তোমার জন্য আবরারকে 3 দিন হাসপাতালে থাকতে হয়েছে। 10 দিন ঠিকভাবে হাঁটতে পারেনি। পিঠে কালো হয়ে গেছে ড্রেনের সঙ্গে বাড়ি লেগে। ও ঠিকভাবে শুতেও পারে না। হ্যাঁ, আমি ইচ্ছে করে ফেলিনি ভাইয়া। বন্ধুদের মধ্যে থেকে সবচেয়ে চঞ্চল প্রকৃতির মিনময় বলল, তাহলে কিচ্ছে করে ফেলেছিলে আপায়া? ও সরি, কিসের জন্য ফেলেছিলেন আপা? ভুল করে ধাক্কা লেগে গিয়েছিল। ভুল করে অন্য কাউকে কেন ধাক্কা দিয়ে ফেললেন না? আমার বন্ধুকেই কেন ধাক্কা দিয়ে গুয়ে ড্রেনে ফেললেন?
আবরার রেগে বলল, চুপ করবি? কেন চুপ করব? তোকে গুয়ের ড্রেনে ফেলে ও গু খাইয়ে দিল, আর আমি কিছু বলবো না? আবরার দাঁতে দাঁত চেপে বলল, ওটা গুয়ের ড্রেন না, ময়লার ড্রেন। ওটাতে গু আর ময়লা দুটোই আছে। তুই চুপ করবি কি? চুপ করতে বলছিস কেন? তোর হয়ে তো কথা বলছি। আবরার সারার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ওভাবে ধাক্কা দিয়েছিলে কেন? আবরারের শান্ত গলার স্বর শুনে মনে একটু সাহস পেল সারা। জড়তা কাটিয়ে দ্রুত কণ্ঠে বলল, ভাইয়া, আমি ইচ্ছে করে ফেলিনি আপনাকে। কুকুর ধাওয়া দিয়েছিল আমাকে, তাই দৌড়ে দিয়ে আপনাদের কাছে গিয়েছিলাম বাঁচার জন্য। ভুল করে ধাক্কা লেগে গিয়েছিল আপনার সঙ্গে। এরপর থেকে ভুল করেও কাউকে ধাক্কা দেবে না, মনে থাকবে? সারা মাথা কাত করে বলল, হ্যাঁ। যাও, ক্লাসে যাও। সারা দ্রুত পা চালিয়ে চলে গেল সকলের সামনে থেকে। আবরারের বন্ধুরা হা করে তাকিয়ে রইল তার মুখের দিকে। কি হলো এটা? মেয়েটাকে এত সহজে ছেড়ে দিল কেন, কিছু না বলে? জুনায়েদ বলল, কি রে আবরার, মেয়েটাকে ছেড়ে দিলি কেন? আবরার গা ছাড়া ভাব নিয়ে বলল, কি করব তাহলে? কি করবে মানে? শাস্তি দিবি না মেয়েটাকে? তোকে কিভাবে ড্রেনে ফেলে দিল, আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছিস, এসবের শোধ নিবি না? মিন্ময় বলল, এখনো ঠিকঠাক ভাবে হাঁটতে চলতে পারিস না, আর মেয়েটাকে সোজা হেঁটে চলে যেতে দিলি? তুই বলেছিলি এসবের শোধ নিবি তুই। তো কি করতে বলছিস এখন? মেয়েটাকে নিয়ে ড্রেনে চুবাই? হ্যাঁ, এটাই করবি। বাকিরাও মিন্ময়ের সঙ্গে তাল মিলালো। জুনিয়রদের মধ্যে থেকে ইউনুস বলল, ওই মেয়েকে নিয়ে আসবো আবার? আবরার গম্ভীর গলায় বলল, প্রয়োজন নেই। সবাই আরেক দফায় হা করে চাইলো তার মুখের দিকে। এই ছেলের কি হয়েছে আজ? সারা আসার আগ মুহূর্ত পর্যন্ত বেশ রেগেছিল, অথচ সারাকে দেখে পাল্টি নিয়ে নিল। শাস্তি না দিয়ে, কিছু না বলে শান্ত গলায় দুটো কথা বলে ছেড়ে দিল কি সুন্দর করে। সবগুলো ক্লাস শেষ করে গেটের বাইরে আসতে সারাকে ডাকা হলো আবার। এবার সবাই গেটের বাইরে বাইকের উপর বসে আছে। সারা ভয়ে ভয়ে এসে দাঁড়ালো সকলের সামনে। আশেপাশের অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। আবরারের আরেক বন্ধু জাহিদ সারার দিকে তাকিয়ে বলল, নাম কি? সারা মেজবাহিন মেজবাই সারা মেহজাবিন চেরি। চেরি? এই চেরি ফেরি কে রেখেছে? আব্বু। সে কোথায়? সারা আকাশের দিকে দেখালো, তার বাবা বেঁচে নেই। তার সঙ্গে বাকিরাও আকাশের দিকে তাকিয়ে তার মুখের দিকে তাকালো। তীব্র গরমে সারহার ধবধবে ফর্সা গাল দুটো গাঢ় গোলাপি রঙের হয়ে গেছে। গোলাপি ওষ্ঠজোড়া শুষ্ক হয়ে রয়েছে। এখন বাবার কথা স্মরণ করে ফ্যাকাশে চেহারা মলিন হয়ে গেছে। জুনায়েদ হাত দিয়ে ইশারা করে বলল, যাও। সারা চলে গেল তাদের সামনে থেকে। পেছন থেকে সবাই তাকিয়ে রইল তার যাওয়ার পথে। আবরার শব্দহীন ঠোঁট নাড়িয়ে বলল, চেরি। চেরি ব্লমস। সাদা আর গাঢ় গোলাপি রঙের কম্বিনেশনে টাটকা স্নিগ্ধ জীবন্ত চেরি ব্লমস। রিক্সা ভাড়া পরিশোধ করে গেটে নক করবে ঠিক তখনই শুনতে পেল বাইকের হর্ন। পিছু ঘুরে তাকিয়ে দেখলো বড় ভাইয়া আসছে বাইক নিয়ে। পারিস বাইক থামালো সারহার পাশে। ছোট একটা প্যাকেট সারার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ছোট আম্মুকে দিও। সারা প্যাকেটটা হাতে নিয়ে বলল, আপনি ভেতরে যাবেন না ভাইয়া? বাইরে একটু কাজ আছে, তুমি ভেতরে যাও। ফারিস বাইক ঘুরিয়ে চলে গেল নিজের কাজে। দারোয়ান নিজের থেকেই গেটে খুলে দিয়েছে। সারা ভেতরে প্রবেশ করলো দুটো পায়ে। এটা তার নিজের বাড়ি না, মায়ের দ্বিতীয় স্বামীর বাড়ি। ফারিস তার নিজের ভাই না, সৎ ভাই। ফারিসের ছোট ভাই আছে একটা, তার নাম ফাইয়াজ। ফাহিম আর সারা এক মায়ের পেটের, তবে দুজনের বাবা আলাদা। ফারিসের বয়স 25 বছর, ফাইয়াজের বয়স 20, সারার বয়স 19, ফাহিমের বয়স 4। সারা এই বাড়িতে এসেছে 7 বছর হলো। তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে 13 বছর ধরে। মায়ের দ্বিতীয় বিয়ের পর 12 বছর বয়স পর্যন্ত সারা নানা নানির কাছেই ছিল। সারার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সারার বয়স তখন মাত্র 4। বাবাকে খুব একটা মনে নেই সারার, শুধু এতটুকু মনে আছে তার বাবা তাকে আদর করে চেরি বলে ডাকতেন। মাঝে মধ্যে ডাকতেন মিষ্টি চেরি। তার মা তাকে এখনো চেরি বলে ডাকেন। বাকিরা সারা বলেই ডাকে। ফারিস সারাকে এক এক সময় এক এক নামে ডাকে, কখনো সারা, কখনো মেহজাবিন, কখনো বা চেরি। তবে সারা আর চেরি বলেই বেশি ডাকে। খুব বেশি প্রয়োজন ছাড়া সারার সঙ্গে কথা বলে না ফারিস। সারাও প্রয়োজন ছাড়া কথা বলে না তার সঙ্গে। প্রয়োজনের বাইরে তার সামনে যায়ও না খুব একটা। রাত 8টার পর ড্রয়িং রুমে এলো সারা। সোফায় বসে ফাহিমকে খাওয়াচ্ছেন সারার মা নিতু সুলতানা। পাশের সোফায় বসে ভিডিও গেম খেলছে ফাইয়াজ। অন্য সোফায় বসে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে ফারিসের বাবা ফুয়াদ হাসান। সারা এসে মায়ের পাশে বসতেই ফুয়াদ হাসান বলেন, সারা, তোমার বড় ভাইয়াকে ডেকে নিয়ে এসো।
বসা থেকে উঠে আবারও সিঁড়ির দিকে এগোলো সারা। বড় ভাই রুমের সামনে এসে দরজায় নক করলো। ভেতর থেকে সারা শব্দ না পেয়ে দরজা ঠেলে ভিতরে উকি দিল। ফারিস রুমের মেন লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে খাটের উপর বসে গিটার বাজাচ্ছে। গান গাইছে না, শুধু সুর তুলছে। সারা দরজা পুরোপুরি খুলে জোরে ডাকলো ভাইয়া বলে। ফারিস গিটার বাজানো বন্ধ করে সারার দিকে তাকালো। সারা বলল, আব্বু ডাকছেন আপনাকে। ফারিস আস্তে ধীরে গম্ভীর গলায় বলল, গিয়ে বলো 20 মিনিট পর আসছি। আচ্ছা। সারা দরজা ভিজিয়ে দিতে উদ্যত হতে ফারিস ডাকলো তাকে, সারা। সারা থামলো। ফারিসের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, তুমি নাকি কাকে ধাক্কা মেরেছিলে? সারা জিহ্বা কামড় দিল। এখন অবধি এখান অবধি খবর পৌঁছে গেছে তাহলে? বলল, হ্যাঁ। কবে? 15 দিনের মতো হয়েছে। রাস্তা দিয়ে কিভাবে চলাচল করো যে পথচারীকে ধাক্কা দিয়ে ফেলে দাও? সারার বুক কাঁপতে শুরু করেছে, কণ্ঠ আটকে আসছে। জোর করে গলা দিয়ে শব্দ বের করে বলল, কুকুরে ধাওয়া খেয়ে ভয়ে দৌড় দিয়েছিলাম। ভুল করে ওই ভাইয়ের সঙ্গে ধাক্কা লেগে গিয়েছিল। কুকুরে ধাওয়া দিয়েছিল? হ্যাঁ। কিভাবে দিল? গড়গড় করে দ্রুত সব খুলে বলল সারহা। ফারিস বলল, আগামী কাল থেকে আমি তোমাকে ভার্সিটিতে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। আমি না থাকলে ফাইয়াজ নয়তো ড্রাইভার আনা নেওয়া করবে। আচ্ছা। বলেই দরজা ভিজিয়ে দিয়ে দ্রুত চলে গেল সারহা। গল্পের নাম মূলত মন বোঝে না। রাত 11টায় বাড়ি ফিরল আবরার। সিঁড়ির দিকে এগিয়ে যেতেই সোফায় বসে থাকা আবরারের বাবা বর্তমান সেতুমন্ত্রী আমজাদ খান বললেন, আবরার দাঁড়াও। আবরার দাঁড়ালো, কিন্তু বাবার দিকে ফিরল না। আমজাদ খান বললেন, অসুস্থ শরীর নিয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাইরে। সারাদিন বাইরে কি তোমার? কতবার কল করেছি, রিসিভ করনি কেন? ইচ্ছে হয়নি তাই করিনি। আগেও বলেছি, আজকে আবার বলছি, আমার লাইফ নিয়ে আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল লাইফ। তুমি দিন দিন অবাধ্য বেপরোয়া হয়ে যাচ্ছ, সেটা কি বুঝতে পারছো? আই নো। আমি জানি আমি কেমন। আমাকে নিয়ে ভাবতে হবে না আপনার। নিজের চরকায় তেল দিন। আবরার, জাস্ট শেয়ার আপ। শক্ট হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন আমজাদ খান। আবরার ধূপধাপ পা ফেলে চলে গেল সিঁড়ি বেয়ে। এই ছেলে দিন দিন তার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। অবাধ্য বেপরোয়া তো হয়েইছে, এখন বেয়াদবও হচ্ছে আস্তে আস্তে। তাকে কিভাবে শ্যাট আপ বলে চলে গেল? ছেলের কথা শুনে তার মনে হচ্ছে সে ছেলের বাপ নয়, ছেলেই তার বাপ। আমজাদ খানের দ্বিতীয় স্ত্রী মহুয়া কবির স্বামীর দিকে তাকিয়ে বললেন, বলেছিলাম আবরারকে কিছু বলার প্রয়োজন নেই। তাকে তার মতো থাকতে দাও। শুধু শুধু কেন ছেলের কাছে অপমানিত হচ্ছ? সে কি এখনো ছোট নাকি? ওর বিহেভিয়ার দেখলে তুমি, কিভাবে কথা বলে গেল আমার সঙ্গে। তুমি তার সঙ্গে কথা না বললেই তো সে বলতে পারে না। তুমি কেন বলতে যাও? তাকে ছেড়ে দাও নিজের মতো করে। ও ভুল পথে গেলে শাসন করব না আমি? সে তো এসব পছন্দ করছে না। সে চায় না আমরা কেউ তার লাইফে ইন্টারফেয়ার করি। আমজাদ খান চোয়াল শক্ত করে বসে রইলেন। এই ছেলেকে কিভাবে? পরদিন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হলো সারা। ফারিসও রেডি হয়ে রুম থেকে বের হলো তাকে পৌঁছে দেওয়ার জন্য। সারা ভাইয়ের দিকে একবার তাকিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। ফারিসের সঙ্গে যেতে হবে ভেবে তার বুকের ধুকপুক বেড়ে গেল। ফারিসের গম্ভীর অভিব্যক্তি তার ভয়ের কারণ, তাছাড়া আর কিছুই নয়। ফারিস তাকে কোনোদিন ধমক দেয়নি, রাগারাগি করেনি, কষ্ট দিয়ে কিছু বলেওনি। তবুও ফারিসকে ভয় লাগে। সে এই বাড়িতে আসার পর একবারের জন্য ফারিসকে হাসতে দেখেনি, রাগারাগি করতেও দেখেনি। ফারিস শান্ত স্বভাবের, ভদ্র, চুপচাপ, গম্ভীর ছেলে। ফাইয়াজের সঙ্গেও খুব একটা কথা বলে না, প্রয়োজন ছাড়া। তবে ছোট ভাই ফাহিমের সঙ্গে তার বেশ ভাব। ফাহিম বড় ভাই বলতে পাগল। গ্যারেজ থেকে বাইক বের করে নিয়ে এসে সারহার দিকে তাকিয়ে স্বভাব বজায় রেখে ভারী কণ্ঠে বলল, সারা উঠে বসো। সারা মিনমিন করে বলল, ভাইয়া, আমি একাই যেতে পারতাম। আমার কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হতে দিলে তো হবে। উঠে বসো তুমি। রোজ রোজ কারো কাছে কৈফিয়ত দিতে পারবো না। শেষের কথাগুলো শুনে চুপচাপ উঠে বসলো সারা। ভাইকে না ধরে শক্ত করে বাইক ধরে বসলো। ফারিস বলল, ভালোভাবে ধরে বসো, নয়তো পড়ে যাবে। পড়ে গেলে আবার আমার মাথা কলিজা জ্বালিয়ে ছাড়া। অসহায় মুখ করে ডান হাতে ভাইয়ের কাঁধ ভালোভাবে ধরে বসলো। ফারিস বাইক নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। নিজেদের রুমের বারান্দায় দাঁড়িয়ে দুজনের দিকে তাকিয়েছিলেন নিতু সুলতানা। দুজন চলে যেতে তিনিও রুমে ফিরে গেলেন। দুজনকে রেডি হয়ে একসঙ্গে বাইরে বের হতে দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন। দুজন একসঙ্গে যায় নাকি আলাদা আলাদা যায়, এটা দেখার জন্য মূলত এসেছিলেন। ভার্সিটির গেটের কাছে এসে বাইক থামালো ফারিস।
সারা নেমে দাঁড়াতেই বলল, আমি এখান থেকে নিয়ে যাব আবার। আচ্ছা ভাইয়া, ভেতরে যাও। সারা গেটের ভেতরে প্রবেশ করতেই ফারিস চলে গেল। ক্লাস শেষে গেটের বাইরে আসতেই সারা দেখলো তার ভাই বাইক নিয়ে তার অপেক্ষায় রয়েছে। সারা দ্রুত পায়ে ভাইয়ের কাছে এগিয়ে এলো। ফারিস বাইক ঘুরিয়ে উঠে বসতেই সারা উঠে বসলো। ফারিসের পরনে কালো প্যান্ট, শর্ট হাতা, সাদা টি শার্ট। এতক্ষণ হেলমেট পরে অপেক্ষা করছিল বোনের জন্য। দুজন চলে যেতেই এগিয়ে এসে দাঁড়ালো আবরার। সে সারার পেছন পেছনই আসছিল, বিড়বিড় করে বলল, ছেলেটাকে ভাই, বয়ফ্রেন্ড নাকি অন্য কিছু? মিন্ময় বলল, বিড়বিড় করে কি বলছিস? ওই ছেলেটা কে সেটা জানতে হবে। কোন ছেলে? কিসের ছেলে? জুনায়েদ বলল, কি হয়েছে তোর বলতো? কিচ্ছু হয়নি স্যার, এসব। আমি আসছি এখন। আবরার আর এক মুহূর্ত দেরি করলো না, বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে বাড়ির দিকে ছুটলো। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল 2 মাস আগে শপিং মলে সেই দৃশ্যটা। সেদিন বিকেলে হুট করে এক মেয়ে প্রায় তার পায়ের উপর আছড়ে পড়েছিল। সম্ভবত কারো পায়ের সাথে হোঁচট খেয়ে ভারসাম্য হারিয়েছিল মেয়েটা। আবরার প্রথমে কিছুটা থতমত খেয়ে নিচে পড়ে থাকা মেয়েটার দিকে তাকিয়েছিল। পরক্ষণে ঘোর কাটিয়ে তাকে টেনে তুলেছিল নিচ থেকে। লজ্জায় মেয়েটি আবরারের দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। ব্যথায় আর লজ্জায় তার দু চোখ তখন টইটুম্বুর। ধবধবে ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছিল। আবরার অপলক দৃষ্টিতে এক মায়াবিনীকে দেখেছিল, গভীর ভাবে, গভীর নজরে। এক অদ্ভুত মায়া যেন জড়িয়েছিল মেয়েটির মাঝে। মেয়েটি নিচু স্বরে একটা ধন্যবাদ জানিয়ে দুটোই ভিড়ের মাঝে চলে গিয়েছিল। আবরারের তখন আর কোনো দিকে খেয়াল ছিল না। মেয়েটার চোখের আড়াল হতেই যেন হুঁশ ফিরেছিল তার। এরপর কতবার যে সে সেই মায়াবিনীকে খুঁজেছে তার হিসাব নেই। মেয়েটা সেদিন তার সামনে আছড়ে পড়েছিল ঠিকই, কিন্তু আবরার নিজে আছড়ে পড়েছিল মেয়েটার প্রেমে। প্রথম দেখাতেই গভীর ভাবে, যাকে বলে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। অবশেষে একদিন ভার্সিটির ক্যাম্পাসে আবার দেখা মিলল সেই মায়াবিনীর। হ্যাঁ, মায়াবিনীই বটে। মায়াবিনী বলেই তো তাকে মায়ায় ফেলেছে। আবরার শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখেছিল তাকে। তার চোখের সামনে তার মায়াবিনীকে তার বন্ধুরা র‍্যাগ দিচ্ছিল। তবুও সে কিচ্ছু বলেনি। শুধু চুপচাপ দাঁড়িয়ে সেই ভীত অসহায় মায়াবিনীকে অবলোকন করেছিল। কি সুন্দর ছিল সেই মুহূর্তটুকু। এরপর থেকে সুযোগ পেলেই সে মায়াবিনীকে দেখে যেত। নাম না জানায় মনে মনে তাকে মায়াবিনী বলেই ডাকতো। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, একদিন তার মায়াবিনী তাকে ভুল করে ধাক্কা দিয়ে ময়লা ড্রেনে ফেলে দিল। আবরার কি তখন জানতো যে ড্রেনে ফেলে দেওয়া সেই মানুষটাই তার মায়াবিনী? জানলে কি ওভাবে বকাবকি করতো? উল্টো তো তাকেও ওই ড্রেনে চুবিয়ে শোধ নিতে চেয়েছিল সে। গতকাল যখন সারা তাদের দিকে এগিয়ে আসছিল, তাকে দেখে আবরার পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মায়াবিনী তাকে ফেলে দিয়েছিল। ভাগ্যিস অন্য কোনো ছেলেকে ধাক্কা দেয়নি। এই ভেবে অদ্ভুত এক স্বস্তি কাজ করছিল তার ভেতরে। আহারে, তার মায়াবিনীকে সেদিন এক বজ্জাত কুকুর তাড়া করেছিল। সারার পুরো নামটা শোনার পর থেকে আবরার যেন আরো বেশি ঘোরের মধ্যে আছে। সারহা নামের রেশ কাটছেই না। বারবার আনমনে উচ্চারণ করছে, চেলি ব্লসম, আমার চেলি ব্লসম, আমার মায়াবিনী, আমার হৃদয় হরণকারী। ফায়াজের সঙ্গে সোফায় বসে আছে সারহা। ফারিস নিজের রুমে। সে বাড়িতে থাকলে বেশিরভাগ সময় রুমেই থাকে। নিতু সুলতানা ফাহিমকে পড়াচ্ছেন নিজের রুমে বসে। ফাহিম পড়ে কম, দুষ্টুমি করে বেশি। ফুয়াদ হাসান বাইরে রয়েছেন এখনো। ফায়াজ হাত থেকে ফোন রেখে দিয়ে সারার দিকে তাকালো। সারা ফোনের স্ক্রিনে ডুবে আছে, মনোযোগ দিয়ে টাইপ করতে ব্যস্ত। ফায়াজ জোরে ডেকে উঠল, সারা। এত জোরে ডাক শুনে চমকে উঠল সারা। আতঙ্কিত হয়ে তাকালো ভাইয়ের মুখের দিকে, বলল, কি হয়েছে? আয় খেলি। না। কেন? তোমার সঙ্গে আর কোনো কিছু খেলবো না আমি। তুই জিতলে আগামী 1 সপ্তাহ আমি তোর সব কথা শুনবো, যা বলবি তাই করব। সারা নড়েচড়ে বসলো, ছোট ছোট চোখ বানিয়ে বলল, আর যদি তুমি জিতে যাও? আধা ঘন্টা তুই আমার পা টিপে দিবি। কি খেলা? পাঞ্জা। এই না। কেন? তোমার সঙ্গে আমি পারবো না, তাই খেলবো না। পারবি, তোর শক্তি আছে অনেক। বসে বসে বোরিং হচ্ছি তো, তাই না? যাও, ভাইয়ার সঙ্গে গিয়ে খেলো। আমি এসব পাঞ্জা লড়াইয়ের মধ্যে নেই। ভাইয়ার সঙ্গে আমি পারবো? তো তোমার সঙ্গে আমি পারবো? আমি খেলবো না। ফায়াজ বোনের হাত থেকে ফোনটা নিয়ে দূরে রেখে দিল। ডান হাতটা পাঞ্জা খেলার মতো করে ধরে বলল, বলছি না তুই জিততে পারলে 1 সপ্তাহ তোর সব কথা শুনবো। সারা অসহায় বোধ করলো। সে আজ পর্যন্ত একদিনও ফাইয়াজের সাথে কোনো খেলায় জিততে পারেনি। প্রতিবার ফাইয়াজ জিতে যায় আর সারাকে দিয়ে কাজ করায়।
কখনো কান ধরে উঠবোস করায়, কখনো এক পায়ে দাঁড় করিয়ে রাখে। এই জন্য অবশ্য আব্বু আর ভাইয়ার কাছে অনেক বকাও খায় ফাইয়াজ। অনেক চেষ্টা করেও সারা জিততে পারলো না, ফাইয়াজ জিতে গেছে। ফাইয়াজ দুপা মেলে দিয়ে বলল, এখন থেকে আগামী 30 মিনিট পা টিপে দিবি, টিপতে হবে না। ফুটবল খেলে বাম বাম পায়ে ব্যথা পেয়েছি, পাটা ম্যাসেজ করে দে। সারা মেসেজ না করে বসে রইল। ফায়াজ তাকে তাড়া দিচ্ছে মেসেজ করার জন্য। ফারিস নিচে নেমে এসেছে। ফায়াজ সারাকে কিছু করতে বলেছে শুনে বলল, কি হয়েছে? ফায়াজ আর সারা দুজনেই তাকালো ফারিসের দিকে। ফায়াজ বলল, পাঞ্জা লড়াইয়ে সারা হেরে গেছে, তাই ও আমার এখন পা টিপে দিবে। সারা বলল, আমি খেলতে চাইনি, ভাইয়া জোর করে খেলেছে। ফারিস বলল, চেরি উঠে এসো। সারা উঠে যেতে নিতেই ফায়াজ তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু পারল না। উঠে দাঁড়িয়ে সারার দিকে এগোতেই সারা বড় ভাইয়ের পেছনে এসে দাঁড়ালো। ফারিস সারার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বলল, নিজে হাতির মতো হয়ে মশার মতো একজনের সঙ্গে পাঞ্জা খেলছো, লজ্জা করছে না? ফাইয়াজ তেতে উঠলো বড় ভাইয়ের কথা শুনে। তাকে কোন অ্যাঙ্গেল থেকে হাতি মনে হয়? একদম উল্টাপাল্টা কিছু বলবে না ভাইয়া। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে হাতি মনে হচ্ছে তোমার? সারা আমার পা টিপে দেবে, এটাই ফাইনাল। ও হারলো কেন? ফারিস শান্ত গলায় বলল, আচ্ছা তুমি আর আমি একবার খেলি। তুমি যদি জিততে পারো তাহলে আমি আর চেরি দুজনেই তোমার পা টিপ দেবো। আর যদি হারি? হারলে চেরির জন্য কি করতে চেয়েছো তুমি? সারা বলল, 1 সপ্তাহ আমার সব কথা শুনবে, আমি যা বলবো তাই করবে। গ্রেট। ফায়াজ দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, আমি তোমার সঙ্গে খেলবো না। কেন? নিজেকে দেখেছো আর আমাকে দেখেছো, আমি পারবো তোমার সঙ্গে? সারা ফারিসের পেছন থেকে উকি দিয়ে ফাইয়াসকে মুখ ভাঙালো। ফাইয়াস খেপে গেল তাকে এমন করতে দেখে। সারাকে ধরার জন্য আগাতেই ফারিস ছোট ভাইকে ধরে ফেললো। সারার দিকে না তাকিয়ে বলল, চেরি রুমে গিয়ে পড়তে বসো। সারা নিজের ফোনটা হাতে নিয়ে সিঁড়ির দিকে দৌড়। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পেছন ফিরে তাকাতেই দেখলো ফাইয়াস তার দিকে তাকিয়ে আছে খ্যাপাটে দৃষ্টিতে। সারা আবারও মুখ ভেঙচি কেটে দৌড়ে চলে গেল। ফাইয়াজ চেঁচিয়ে বলল, বজ্জাত চেরি, তোকে ধরতে পারলে খবর আছে। ফারিস বলল, ওকে কিছু করলে তোমার খবর আছে? ফায়াজ ভাইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গজগজ করতে করতে বলল, পেয়ারের বোনের জন্য দরদ একদম উতলে পড়ে। চলবে ইনশাআল্লাহ।